আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব খাদ্য অধিদপ্তর নিয়োগ 2025-এর সহকারী উপখাদ্য পরিদর্শক পদের একটা স্পেশাল মডেল টেস্ট সম্পর্কিত। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আশা করি এখান থেকে অনেকগুলো প্রশ্ন আপনি হুবহু কমন পেয়ে যেতে পারেন। তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 50 নম্বরের 50টা এমসিকিউ আসবে আর পরীক্ষা হবে 1 ঘন্টা। গোলবৃত্ত ভরাট করতে হবে আসলে আপনাদের। আর এই পরীক্ষাটাতে আমি বেশি সংখ্যক প্রশ্ন রাখার চেষ্টা করব যাতে করে আপনাদের প্রস্তুতিটা আরও ভালো হয়। তো অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, সঠিক উত্তরটা দাগানোর চেষ্টা করবেন, অঙ্কগুলো করবেন, ভিডিওটা পজ করে করে দেখবেন। আর কত নম্বর পাচ্ছেন 0.25 নেগেটিভ মার্কিং হিসাব করে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ প্রয়োজন মনে করেন সাজেশনের জন্য, তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। পিডিএফ সাজেশন, তবে কখনোই শতভাগ কমনের গ্যারান্টি আমরা দেই না। 50 থেকে 60% কমন পেতে পারেন, যেহেতু সিলেবাস অনুযায়ী বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই সাজেশনটা তৈরি করা হয়েছে। তো দেখেন, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো কোনটি অ্যান্টিবায়োটিক? সঠিক উত্তর কি বলেন তো দেখি। অবশ্যই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে পেনিসিলিন। কোনটি অ্যান্টিবায়োটিক? সঠিক উত্তর পেনিসিলিন। 2 নম্বর প্রশ্নটা দেখেন, নারীর স্পন্দন প্রবাহিত হয় কোনটির মধ্য দিয়ে? সঠিক উত্তর ধমনীর ভেতর দিয়ে। নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভেতর দিয়ে। আপনারা যদি ব্যাখ্যা চান যে ব্যাখ্যা সহ পড়বেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা সহ পড়তে পারেন। তো আমার মনে হয় যে ব্যাখ্যা সহ পড়লে আপনাদের একটু বেশি সময় লাগবে, যেহেতু পরীক্ষার সামনে ব্যাখ্যা ছাড়াই আপনারা পড়ার চেষ্টা করেন। পরেরটা দেখেন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? সঠিক উত্তর হচ্ছে ভিটামিন কে। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, পানি বরফে পরিণত হলে কি ঘটে? বলেন তো দেখি কি ঘটে। অবশ্যই আয়তন বেড়ে যায়। ওকে, পানি বরফে পরিণত হলে কি বেড়ে যায়? আয়তন বেড়ে যায়। 5 নম্বরে বলা হচ্ছে, ত্বকের গঠনকারী প্রোটিন কোনটি? সঠিক উত্তর অবশ্যই বলেন তো দেখি কি? সঠিক উত্তর হচ্ছে কেরোটিন। ত্বকের গঠনকারী প্রোটিন হচ্ছে আমাদের কেরোটিন। 6 নম্বর প্রশ্ন দেখেন, বলা হচ্ছে প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে মহাস্থানগড়ে অবস্থিত। 7 নম্বরে বলা হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কবে? সঠিক উত্তর 26 জুন। 8 নম্বরে বলা হচ্ছে বাংলাদেশের 1 নম্বর জাতীয় সামাজিক সমস্যা কোনটি? সঠিক উত্তর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। 9 নম্বরে বলা হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? এটা নিশ্চয়ই জানেন, 136তম সদস্য। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? সঠিক উত্তর কাবাডি। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1985 সালে। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ বর্তমানের প্রেক্ষাপটে। পিসিকালচার বলতে কি বোঝায়? নিশ্চয়ই জানেন, পিসিকালচার বলতে বোঝায় মৎস্য চাষ বিষয়ক বিদ্যা। চীনের মুদ্রার নাম কি? সঠিক উত্তর হচ্ছে ইউয়ান। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ইসলাম খান। বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যার চিত্রকরকে? সঠিক উত্তর কামরুল হাসান। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতাকে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছেন স্যাম অল্টম্যান। বিশ্ব শরণার্থী দিবস কোনটি? সঠিক উত্তর হচ্ছে 20 জুন। গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে? সঠিক উত্তর প্রাচীন গ্রিসে। কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? সঠিক উত্তর হচ্ছে মিশর। লিভিং নো ওয়ান বিহাইন্ড কোনটির মূলনীতি? এটা নিশ্চয়ই জানেন, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে এসডিজি। এলইডি এর পূর্ণরূপ কোনটি? এলইডির পূর্ণরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। টঙ্ক আন্দোলন কি? সঠিক উত্তর হচ্ছে কৃষক আন্দোলন। গাজা ইস্যুতে আইজেসিতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে কোন দেশ? সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? সঠিক উত্তর ভার্সাই চুক্তি। সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? সঠিক উত্তর 102। ইন্টারনেট কবে থেকে চালু হয়? সঠিক উত্তর হচ্ছে 1969, তবে বাংলাদেশে চালু হয় কিন্তু 1996। MICR স্ট্যান্ডস ফর? সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তিকে কি বলা হয়? সঠিক উত্তর ইন্টারনেট। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম। www এর জনক কে? সঠিক উত্তর
টিম বার্নার্স লি। ক ও খ এর বেতনের অনুপাত 7:5। ক খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত? আচ্ছা, আমি যদি শুধু উত্তরগুলো দাগাই সেটা ভালো হয়, নাকি আমি অঙ্কগুলো করে তারপরে উত্তরটা দাগাবো সেটা ভালো হয়? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। নচেত আমি তো আরও বেশ কয়েকটা মডেল টেস্ট দিব, তো আপনারা লিখে না জানালে আমি আসলে বুঝতে পারবো না আমি কিভাবে কি করব। সেটা যদি আপনারা বলেন তাহলে আমি সেই অনুপাতেই আপনাদের করে দেওয়ার চেষ্টা করব। তো আমার মনে হয় আমি একটু সলিউশন করে দেওয়ার চেষ্টা করি। দেখেন দেখি কি বলা হচ্ছে। ক ও খ এর বেতনের অনুপাত 7:5। তাহলে আমরা ধরে নিব যে ক এর বেতন, তাহলে আমরা এভাবে লিখব যে ধরি ক এর যে বেতন সেটা হচ্ছে 7x এবং খ এর যে বেতন সেটা হচ্ছে 5x। যেহেতু কত সেটা বলা নেই, বলেছে ক খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পায়। তাহলে ক খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পায়, তার মানে ক এর বেতন বেশি, খ এর বেতন কম। তাহলে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করতে পারি এভাবে যে 7x থেকে 5x এই দুটোর বিয়োগফল হচ্ছে কত? এই যে 400 টাকা। নিঃসন্দেহে বুঝতে পারছেন, যেহেতু 400 টাকা বেশি পাচ্ছে, প্রশ্নে বলা হচ্ছে খ এর বেতন কত, তার মানে খ এর বেতন অর্থাৎ এই বেতনটা কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তাহলে 7x থেকে 5x বাদ দিলে 2x ইকুয়াল টু কত? 400। তাহলে সুতরাং x এর ভ্যালু কত? 400 থেকে 2 বাদ দিলে 200। তাহলে বলেন তো দেখি আমাদের কার বেতন বের করতে বলেছে? অবশ্যই আমাদের খ এর বেতন বের করতে বলেছে। তাহলে খ এর বেতন কত? তাহলে সুতরাং আমরা বলতে পারি খ এর বেতন তাহলে 5 গুণন 200, 5কে 200 দ্বারা গুণ করলে কত হবে? 1000। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অবশ্যই 1000 টাকা। এবারে এই প্রশ্নটা দেখেন, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। গহনাটিতে কতটুকু সোনা মিশ্রিত করলে সোনা ও তামার অনুপাত 4:1 হবে? খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এটা। তাহলে দেখেন, যেহেতু বলা হচ্ছে মোট গহনার ওজন কতটুকু, তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমাদের মোট গহনা ইকুয়াল টু কত? আমাদের 16 গ্রাম। এটা লিখলাম। তাহলে বলা হচ্ছে গহনাটিতে কতটুকু সোনা মিশ্রিত করলে সোনা ও তামার অনুপাত 4:1। এখানে কিন্তু আমার মনে হচ্ছে সামথিং মিসিং, এরকম কিন্তু আপনাদেরও হতে পারে, কিছু টাইপিং মিস্টেক থাকতে পারে। তো আপনারা করবেন কি, টাইপিং মিস্টেক যদি কোনো কিছুতে থাকে বা অ্যান্সার নেই, সেটা আপনারা দাগাবেন না, এটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এটাতে কিন্তু আসলে টাইপিং মিসিং রয়েছে। মূল জিনিসটাতে কি আছে আমি একটু দেখে জানাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মূল প্রশ্নটা আমি সামনে নিয়ে এসেছি, এখানে কিছুটা টাইপিং মিস্টেক ছিল। তো দেখেন, পুরোটা না, হালকা কিছুটা। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? তাহলে আমি কি বলেছি? আমি বলেছি এভাবে করতে হবে যে মোট গহনা ইকুয়াল টু কত গ্রাম? 16 গ্রাম। তাহলে কি আছে? সোনা আর তামার অনুপাত। তাহলে আমরা বলতে পারি সোনা অনুপাত তামা কত আছে বলেন তো দেখি। অবশ্যই আমাদের আছে কিন্তু 3:1। তাহলে আমরা দিয়ে দিলাম 3:1। এখন এই মোট গহনায় কতটুকু সোনা আর কতটুকু তামা আছে সেটা বের করার জন্য কি করব? আমরা লিখব যে এখানে কিসের পরিমাণ, সোনার পরিমাণ। শুরুতে আমরা লিখব যে সোনার পরিমাণ কতটুকু হবে? সোনার পরিমাণ হবে 3 আর 1 কত? 4। তাহলে আমরা লিখব 16 এর, এভাবে লিখব, নিচে হলো 4, তার উপরে 3, তাই না? তো তার পূর্বে এখানে আমাদের অনুপাতের যোগফলটা কিন্তু একটু বের করে নিতে হবে। তাহলে অনুপাতের যোগফল তাহলে 3 আর 1 কত? 4। এই জন্য আমরা কিন্তু নিচে 4 উপরে 3 দিয়েছি, যেহেতু সোনার 3 আর মোট গহনা হচ্ছে 16। তাহলে 4 4 16 4, 3 আর 4 গুণ করলে 3 4 12। তাহলে সোনার পরিমাণ যেহেতু 12 গ্রাম, তাহলে তামার পরিমাণ কতটুকু আমরা বলতে পারি? তামার পরিমাণ তাহলে মোট গহনা 16 হলে আর সোনা 12 হলে, তাহলে 16 থেকে 12 বাদ দিলে 4 গ্রাম, তাহলে 4 গ্রাম। তাহলে আমরা যে 3:1 হিসাব করেছি শুরুতে, তাহলে 3:1 এটা কিন্তু আসলে 12:4। দেখেন তো, এই যে 12 আর এখানে কত? 4। তাহলে মূল অনুপাতটা ছিল কিন্তু 12:4। তো এখন বলা হচ্ছে কি, এতে কি পরিমাণ সোনা মেশালে? তাহলে আমরা ধরে নিলাম যে ধরি এতে x গ্রাম সোনা মেশাতে হবে। তাহলে প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করতে পারি, আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি। প্রশ্ন মতে এইভাবে বিল্ড আপ করতে পারি। তাহলে উপরে 12, তার নিচে 4। আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ। তাহলে যেহেতু সোনা মেশাতে বলেছে, তাহলে 12 তো সোনা, তাহলে এর সাথে x যুক্ত করে দিলাম, যেহেতু কত গ্রাম সোনা মেশাতে হবে বলেছে, তাই না? তাহলে ইকুয়াল অনুপাতটা হবে 4:1। তাহলে উপরে 4, তার নিচে 1। তাহলে 12 গুণ করব, তাহলে 12 প্লাস এক্সকে 1 দ্বারা গুণ করলে 12 প্লাস এক্স, আর 4কে এক্স দ্বারা গুণ করলে 4x। তো এই এক্স যদি ওইদিকে চলে যায়, তাহলে 12 ইকুয়াল টু 4x বিয়োগ হচ্ছে x, তাহলে সুতরাং 3x ইকুয়াল টু কত? 12। তাহলে সুতরাং এখানে বা হবে, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 12কে 3 দ্বারা ভাগ করলে 4। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত গ্রাম? 4 গ্রাম। আমরা দেখি অ্যান্সারটা ঠিকমতো আছে কিনা। ওকে, আমরা 4টা অপশনের মধ্যে দেখতে পাচ্ছি 4 গ্রাম, অ্যান্সারটা আবার সঠিক রয়েছে। তবে এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। এবারে 33 নম্বর প্রশ্নটা দেখেন, বলেছে
এবিসি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? তো মনে রাখবেন ক্রমিক সমানুপাতিকের ক্ষেত্রে কিন্তু একটা সূত্র আমরা প্রয়োগ করি, শুধু সমানুপাতিক না, কিন্তু ক্রমিক সমানুপাতিক। সেটা সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এরকম যে মানে প্রথম রাশি আর চতুর্থ রাশির গুণফল যা হবে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গুণফলও তাই হবে। এটা কিন্তু আমি লিখলাম শুধু সমানুপাতিকের সূত্র, একটু মাথায় রাখবেন, শুধু সমানুপাতিক। আর ক্রমিক সমানুপাতিকের সূত্র হচ্ছে মধ্য রাশির উপরে স্কয়ার ইকুয়াল টু প্রথম রাশি গুণন হচ্ছে তৃতীয় রাশি। তাহলে এটা হলো সূত্র নাম্বার 1, এটা হচ্ছে সূত্র নাম্বার 2। এখানে কিন্তু ক্রমিক সমানুপাতিকের কথা বলা হচ্ছে, তাহলে এটা হলো ক্রমিক সমানুপাতিকের সূত্র আর এটা হচ্ছে শুধু সমানুপাতিকের সূত্র। তো যেহেতু এখানে ক্রমিক সমানুপাতিক বলা হচ্ছে, তাহলে আমরা সূত্র নম্বর 2 অ্যাপ্লাই করব। তাহলে এখানে মধ্য রাশি কত? বি, তাহলে বি এর উপরে স্কয়ার, প্রথম কত? প্রথম হচ্ছে এ, তাহলে এ ইন্টু তৃতীয় কত? তৃতীয় হচ্ছে সি, দিয়ে দিলাম সি। তাহলে সুতরাং বি স্কয়ার ইকুয়াল টু এসি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন বি স্কয়ার ইকুয়াল টু এসি কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি বি স্কয়ার ইকুয়াল টু এসি আমাদের ঘ নম্বরে রয়েছে, তাই বি স্কয়ার ইকুয়াল টু এসি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখি তো, হ্যাঁ এক্স্যাক্টলি ঘ নম্বরটাই আমাদের সঠিক উত্তর। এবারে 34 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে 0.5 গুণন 0.03 গুণন 0.01 ইকুয়াল টু কত? তাহলে অঙ্কটা তুলব 0.5 গুণন 0.03 গুণন 0.01, তাহলে ইকুয়াল আমরা করব কি তাড়াতাড়ি করার জন্য দশমিকের পরে কয়টা ঘর আছে সেটা হিসাব করবো। 1 ঘর আর 2 ঘর, 3 ঘর আর 2 ঘর, 5 ঘর। তাহলে 0.এর পরে 1 2 3 4 5টা ঘর হবে। তাহলে 1 দ্বারা 3কে গুণ, 3 1 3, 3 দ্বারা 5কে গুণ, 3 5 15 দিয়ে দিলাম, আর এই 3টা শূন্য আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে 0.3টা শূন্য 1 5। তো কোথায় রয়েছে? আমরা দেখতে পাচ্ছি আমাদের গ নম্বরে রয়েছে 0.3টা শূন্য 1 5। এবারে এটা দেখেন মুখস্থ টাইপের একটা প্রশ্ন, সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত হবে? সঠিক উত্তর অবশ্যই আমাদের কি হবে বলেন তো দেখি। আচ্ছা আমরা অঙ্কটা করে তারপরে আপনাদেরকে উত্তরটা জানাই। হ্যাঁ, তাহলে সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের 3টা বাহু পরস্পর সমান। তাহলে আমরা আনুমানিক মানে হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি। তো ধরে নেন যে এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, যেটা এটা এ, এটা বি এবং এটা সি। তাহলে আমরা বলতে পারি এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ বা এসি, একই কথা। হ্যাঁ, 3টা বাহু সমান। তাহলে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, তাহলে একটা বাহুকে বর্ধিত করা মানে কি? ধরেন আমি হচ্ছে এই যে বাহুটা আছে বিসি বাহু, এই বাহুটাকে বর্ধিত করে দিলাম। বর্ধিত করলে মানে কি? বর্ধিত করলে মানে একদিকে তো না, তাই না? 2 দিকেই আমি বর্ধিত করে দিলাম, মানে বাহুটা এখন কিন্তু এরকম, ধরেন আনুমানিক এই বাহুটা এখন মানে এরকম হয়ে গেছে এই বাহুটা। তাহলে বর্ধিত করলাম, বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ বলতে কি বোঝাচ্ছে? এই কোণটা আর এই কোণটা বোঝাচ্ছে, তাই না? এই দুইটা কোণের পরিমাণ কত হবে? আচ্ছা তাহলে এবার আমরা সলিউশনে আসি। তাহলে একটা ত্রিভুজ সাধারণত 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সাধারণত না সব সময় আর কি, সেটা যে ধরনেরই ত্রিভুজ হোক না কেন। তো এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণ সমান হবে। তাহলে একে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 6 18, তাহলে প্রত্যেকটা 60 ডিগ্রি। তাহলে এটা 60, এটাও 60, এটাও 60। তাহলে এটা যদি 60 হয় তাহলে এই অংশটা কত? অবশ্যই 120, কেননা আমরা জানি একটা সরল কোণ মানে কত? 180 ডিগ্রি। তাহলে 60 আছে আর 120, তাহলে এইটা আমাদের টোটাল 180 হবে। তাহলে এই জন্য 120। তাহলে এটা কত? এটাও 120। তাহলে 120 120 240। দেখেন তো আমাদের কি বলা হচ্ছে? যে উৎপন্ন বহিস্থ কোণ, তার মানে যে কোনো একটার কথা বলা হচ্ছে, সমষ্টিতে বলেনি, তাই না? তাহলে উৎপন্ন বহিস্থ কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। তো ঘ নম্বরটা হওয়া উচিত। দেখি তো, এক্স্যাক্টলি ঘ নম্বরটাই সঠিক উত্তর। তবে যদি সমষ্টি চাইতো উত্তর হতো কিন্তু 240, 120 120 240। দুঃখিত, একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তো দেখেন এটা তো আমি জানিয়ে দিয়েছি যে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ কত হবে? 120 ডিগ্রি। ওকে, তাহলে পরেরটা আসেন, 15 টাকার 7% কত হয়? তো 15 টাকার 7% কত হবে? তাহলে আমরা বলতে পারি 15 এর 7% মানে কি? 7% এভাবে। তাহলে যার সাথে পার্সেন্ট থাকে, তাহলে পার্সেন্ট থাকলে তার নিচে কত হবে বলেন তো? 100 হবে। তাহলে 7 ভাগ 100। তাহলে আমরা বলতে পারি এর যেহেতু আছে তাহলে 15 গুণন 7 ভাগ কত? 100। তাহলে কাটাকাটি করব, 3 5 15, তাহলে 5 20 100। তাহলে উপরে 3 আর 7 গুণ করলে 21, তার নিচে কত? 20। তাহলে 20 দ্বারা 21কে যদি আমরা ভাগ করি তাহলে 20 1 20 থাকবে কত? 1 দশমিক দিয়ে 0। ভাগ যাচ্ছে না, এখানে আরেকটা শূন্য দিয়ে আরেকটা শূন্য, এবার ভাগ যাচ্ছে। তাহলে 5 20 কত হবে? 100। আমরা দেখতে পাচ্ছি 1.05 অ্যান্সার। তো কোথায় রয়েছে বলেন তো অ্যান্সারটা? গ নম্বর অপশনে রয়েছে, তাই এটাই সঠিক উত্তর। এই প্রশ্নটা দেখেন, 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, একই হারে কাজ করলে 18 জনের কাজটি কত দিনে করতে পারবে? এটা ঐকিক নিয়মের একটা অঙ্ক। তো বুঝতেই পারছেন কি বের করতে বলেছে। আমরা দেখতে পাচ্ছি যে কত দিনে দিন বের করতে বলেছে। তো আমরা প্রথম লাইন থেকে দিনটাকে ডান দিকে রাখার চেষ্টা করব। তো ডান দিকেই আছে দিন, 12 জন করতে পারে একটা কাজ 9 দিনে। তাহলে আমরা লিখবো এইভাবে যে 12 জনে করতে পারে কত দিনে? 9 দিনে লিখে ফেললাম। তো
তো আমরা জানি ঐকিক নিয়মে বেশি মানেই হচ্ছে গুণ সম্পর্ক, আর যদি কোনো কারণে কম বোঝায় ভাগ সম্পর্ক। তো কি হবে, 12 জনে করতে পারে 9 দিনে, তাহলে একজনে করতে পারবে কত দিনে? নিঃসন্দেহে বেশি দিনে। তাহলে 9 আর 12 কি হবে আমাদের? 9 আর 12 আমাদের গুণ হবে, 9 গুণন 12 এত দিনে। তাহলে এবার আসেন, বলা হচ্ছে 18 জনে যদি করে তাহলে কত দিনে? তাহলে একের প্রেক্ষিতে যদি আমরা কল্পনা করি, তাহলে এবার 18 জনে করলে এবার সময় কম লাগবে, তাহলে কম মানেই ভাগ, তাহলে 18 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে 9 দুগুণ 18, 2 দ্বারা 12কে কাটলে 6। তাহলে আমরা বলতে পারি 6 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার এই অঙ্কটা আসেন, 9x² + 16y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? তাহলে আমরা অঙ্কটা তুলি, 9x² + 16 তার সাথে y²। তো আমরা জানি একটা রাশি পূর্ণবর্গ হয় এভাবে, a + b হোল² অর্থাৎ যদি a² + 2ab + b² এই আদলে থাকে, আবার মাইনাস দিয়েও হতে পারে, a - b হোল² অর্থাৎ a² - 2ab + b²। তো যেহেতু এটা প্লাসের অঙ্ক, সেক্ষেত্রে আমরা প্লাস দ্বারাই অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে 9x কে যদি আমরা ভাঙি, তাহলে 3x তার উপরে স্কোয়ার, প্লাস 16কে যদি আমরা ভাঙি 16y² কে, তাহলে 4y তার উপরে স্কোয়ার। তাহলে সূত্রে 2 × a বলতে 3x × b বলতে হচ্ছে 4y। তাহলে বলেন তো দেখি, এইটা আর এইটা আগে থেকেই এখানে আছে, শুধু মাঝখানের এই জিনিসটুকু এই অঙ্কটাতে ছিল না। তাহলে আমরা বলতে পারি যে 3 × 4 = 12, 12 × 2 = 24, তাহলে 24xy অতিরিক্ত যদি আমরা এটার সাথে যোগ করতে পারি, তাহলে এটা পূর্ণবর্গ রাশি হবে। কেননা এটাকে ফাইনালি আমরা এভাবে লিখতে পারি 3x + 4y তার উপরে স্কোয়ার। দেখেন তো এই আদলে হয়েছে কিনা? অবশ্যই। তাহলে আমরা বলতে পারি একটা রাশি পূর্ণবর্গ হয় a + b হোল² বা a - b হোল² এই আদলে। তো কোথায় রয়েছে অ্যান্সারটা? আমরা দেখতে পাচ্ছি 24xy গ নম্বরে রয়েছে। এবারে এই প্রশ্নটা দেখেন, 4, 5, 7, 11, 19, 35 ধারাটির পরবর্তী পদ কোনটি? তাহলে 4-এর পরে 5 আমরা দেখতে পাচ্ছি এখানে 1 বেড়েছে, 5-এর পরে 7 2 বেড়েছে, 2-এর পরে 11 4 বেড়েছে, 11-এর পরে 19 8 বেড়েছে, 19-এর পরে 35 তাহলে 12 বেড়েছে, না দুঃখিত 12 বাড়েনি, তার চেয়ে বেশি 16 বেড়েছে। খেয়াল করে দেখেন, 9 6 15 5 হাতে 1 1 1 2 আর 3, হ্যাঁ তার মানে এবারে 1 বেড়েছে, 2 3 4 তারপর 8 তারপর 16, তার মানে বৃদ্ধির হারটা দ্বিগুণ। তাহলে 16-এর পরে 32 বাড়বে, তার মানে 35 আর 32 যত হয় সেটাই আমাদের পরবর্তী পদটা। তাহলে 3 5 আর 2 7 আর 3 আর 3 6 67। দেখেন দেখি কোথায় রয়েছে? আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অপশনে 67 রয়েছে। এবারে 40 নম্বরটা দেখেন, বলা হচ্ছে 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? তাহলে সম্পূরক মানে মনে রাখবেন যে দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটাকে আরেকটার সম্পূরক কোণ বলা হয়। এক্ষেত্রে একটা দেওয়া আছে 125, তার মানে 180 থেকে 125 মাইনাস করলে যেটা হবে সেটাই হবে আমাদের বাকিটা। তাহলে 10 আছে 5, তাহলে 5 2 এর 3 3 আছে 8 মিলাতে 5, তাহলে 55 ডিগ্রি। দেখেন তো অ্যান্সারটা কোথায় রয়েছে? 55 ডিগ্রি ঘ নম্বরে রয়েছে। এটা দেখেন মুখস্থ টাইপের একটা অঙ্ক, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো মনে রাখবেন শর্টকাট মেথডে যদি এই ধাঁচের অঙ্ক আমরা করি, তাহলে যেটা দেওয়া আছে আমাদের, অর্থাৎ এই যে দেখেন বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, যদি 3 গুণ বৃদ্ধি করার কথা বলা থাকে, তাহলে আপনারা শর্টকাটে করবেন কি 3-এর উপরে স্কোয়ার করে দিবেন, তাহলে 9 হচ্ছে সঠিক উত্তর। তাহলে 9 গুণ কোথায় আছে? খ নম্বর অপশনে রয়েছে। দেখি তো রাইট কিনা। এক্স্যাক্টলি রাইট। যদি দ্বিগুণ থাকে 2-এর স্কোয়ার হবে অ্যান্সার, মানে 4। যদি 4 গুণ থাকে তাহলে 4-এর স্কোয়ার 16 হবে, তখন সঠিক উত্তর। তো এভাবেই আপনাদের অঙ্কগুলো মনে রাখতে হবে এবং বুঝে বুঝে করতে হবে। এবারে একটা গসাগু দেখেন, বীজগাণিতীয় এই ধাঁচের অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক আসতে পারে কিন্তু। তাহলে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, বলেছে গসাগু কত? তাহলে গসাগুর সময় আমরা প্রথম রাশি ক্যালকুলেশন করব 9a³ b², c²। এরপরে দ্বিতীয় রাশি কি আছে? 12a² bc। এরপরে তৃতীয় রাশি কি আছে? 15a হচ্ছে b³ তারপরে c³ এরকম রয়েছে। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে 9 12 এবং 15 এর গসাগু কত? তো আমরা যদি আলাদা জায়গায় করে নেই, 9 দ্বারা প্রথমে 12কে ভাগ করলাম, 9 1 9 থাকবে 3, 3 দ্বারা 9কে ভাগ করলে 3 3 9 থাকবে 3। তাহলে এই 3 দ্বারা যদি আবার আমরা কত 15কে ভাগ করি, তাহলে 3 5 15 মিলে যাচ্ছে, তার মানে গসাগু কত? 3 পেয়েছি। তাহলে আমরা এভাবে লিখব যে নির্ণেয় গসাগু 3, মানে সংখ্যাগুলোর গসাগু 3। এবার আসেন মানে চলকগুলোর গসাগু কি? সবচেয়ে ছোট চলক যেটা আছে আমরা সেটাই পিক করব। তাহলে a³ a² a, তাহলে শুধু a পিক করলাম। গসাগুর সময় সবচেয়ে মানে কমন সবগুলোতে যেটা আছে সেটা নিব। তাহলে b² b³ তাহলে শুধু b। এরপর আছে c² c³ তার মানে শুধু c। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে দেখেন তো? 3abc কোথায় আছে? ক নম্বর অপশনে রয়েছে। এবারে 43 নম্বর প্রশ্নটা দেখেন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? বলেন তো দেখি। √2
এভাবে একবারে যদি আপনি দাগায় দেন তাহলে কিন্তু আপনি মানে ফাঁদে পা দিবেন। মনে রাখবেন যে এই সমস্ত ক্ষেত্রে সবগুলো অপশনই আপনাদের দেখতে হবে, মানে চোখ কান খোলা রাখতে হবে। এখানে √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, পাইও অমূলদ সংখ্যা। তার মানে আমরা জানি যে সংখ্যার দশমিকের পরে মানগুলো অসীম ঘর পর্যন্ত চলতে থাকে সেটা কি হয়, সেটা আমাদের অমূলদ হয়ে যায়। তাহলে নিঃসন্দেহে এখানে সবগুলোই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, তো বুঝতেই পারছেন। এবারে এটা দেখেন 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কত বলেছে, 5505 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। আচ্ছা ধরেন আমি আপনাদেরকে প্রশ্ন করলাম যে 21 একটা সংখ্যা, 21-এর সাথে কোন সংখ্যাটা যোগ করলে, মানে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে। আচ্ছা বলেন তো দেখি আপনাদের উত্তর কত। নিঃসন্দেহে উত্তর হচ্ছে 4। কেমনে বললেন, সেটা হলো 21-এর পরে যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে সেটা 25। তাহলে 25, 21 থেকে 25 পর্যন্ত যেতে কত দরকার, 4 দরকার। তাহলে এই জন্য আপনাদের উত্তর হয়েছে 4। কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে তো আর আপনারা এভাবে গেস করতে পারতেছেন না। সেক্ষেত্রে আমরা হচ্ছে এই 21-এর ক্ষেত্রে আগে বিষয়টা করি। কিভাবে করেছি, তাহলে 21-এর বর্গমূল, তাহলে বর্গমূল মানে এক জোড়া, তাহলে 4, 4 4 16, হাতে কত, হাতে হচ্ছে আমাদের 5। তো এখন দেখেন 5 যে অবশিষ্ট আছে এটার সাথে কিন্তু মানে কোনো সম্পর্ক নাই এই অঙ্কটার আপাতত। তাহলে 4-এর পরের বর্গ সংখ্যাটা কত বলেন তো, মানে 4-এর পরের সংখ্যাটা কত, 4-এর পরের সংখ্যাটা হচ্ছে 5, অর্থাৎ 4-এর সাথে 1 যোগ করলে কত হয়, 5 হয়। তো এই 5-এর বর্গ কত, 5-এর বর্গ হচ্ছে 25। তো 25 বের করলাম, 25 থেকে আপনি 21 বিয়োগ করে দিবেন, তাহলে বিয়োগ করে দিলে কত থাকে, 4। এই 4 হচ্ছে সঠিক উত্তর। তাহলে প্রসেসটা দেখেন কিভাবে আমরা করলাম, ঠিক একই প্রসেস আপনার এই অঙ্কটার ক্ষেত্রেও কাজে লাগাতে হবে। তাহলে 5605 এটার বর্গমূল, তাহলে 1 জোড়া 2 জোড়া, তাহলে 7, 7 7 49 থাকলো কত, থাকলো হচ্ছে 7, 50 51 52 53 54 55 56 7 থাকে। তাহলে 0 5 জোড়া কেটে নামালাম, তাহলে 7-এর ডাবল কত, 14। তাহলে এখানে যত বসাবো এখানে তত বসাতে হবে। তাহলে আমরা যদি এখানে 5 বসাই, আমরা একটু বসায় দেখি, এখানেও 5 বসালে 145কে আমাদের 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5 5 25-এর 5, হাতে কত 2, 4 5 20 আর 2 22-এর 2, হাতে 2, 5 1 5 আর 2 7, তাহলে 725। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশি হয়ে যাচ্ছে, তাই না, 705 আছে। তাহলে আমরা করব কি বলেন তো দেখি, অবশ্যই আমরা এখানে হচ্ছে 5 ধরবো না, 5 না ধরে আমরা কত ধরবো, 4 ধরবো। তাহলে যদি আমরা 4 ধরি তাহলে এখানেও 4, তাহলে 144কে আমরা 4 দ্বারা গুণ করব, 144কে, তাহলে 4 4 16 6, হাতে 1, 4 4 16 আর 1 17 7, হাতে কত 1, হচ্ছে 4 1 4 আর 1 কত 5, 576। তাহলে বসাই দিলাম আমরা 576। তাহলে 705 থেকে 576 যদি আমরা বাদ দিই তাহলে অবশিষ্ট কি থাকবে, এটা তো আমাদের দেখার বিষয় না, তাই না, এটা আমরা বের না করলেও হবে, কারণ এই 5 তো মূল্যহীন ছিল এখানে। তাহলে 74-এর পরের সংখ্যাটা কত, 1 যোগ, তাহলে 75। তাহলে 75-এর বর্গ করব আমরা, এই যে এই পর্যন্ত এসেছি, কিন্তু 75-এর বর্গ করলে কত হয়, 5 5 25 আর 7-এর পরে 8, 7 8 56, তাহলে 5625। আমরা কিন্তু শর্টকাটে গুণ করলাম। তাহলে কি করব, আবার এই সংখ্যাটা বিয়োগ করে দিব, তাহলে বিয়োগ 5605 কত হয়, 5 5 5 মিলে গেল 0, থাকলো 2, তাহলে 20। তাহলে দেখেন তো দেখি 20 সঠিক উত্তর কিনা। আমরা দেখতে পাচ্ছি যে 20 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন সব অঙ্ক তো আর সহজ হবে না, কিছু অঙ্ক করতে একটু বেশি সময় লাগতেই পারে, তার মানে এই নয় যে সবগুলোই কঠিন আসবে। এটা কিন্তু সহজ অঙ্ক, কিন্তু এই প্রসেসটা না জানার কারণে আপনাদের অনেকের কাছে কঠিন লাগতে পারে। তো আমি বুঝাই দিলাম। তো এভাবেই আমি কিন্তু ধরে ধরে অঙ্কগুলো শেখাই পেইড ব্যাচগুলোতে। যদি আপনারা আমার কাছে পেইড ব্যাচে পড়তে চান, আমি নতুন একটা ব্যাচ নিচ্ছি, অনেক স্টুডেন্ট হয়ে গিয়েছে, আমি যে ব্যাচটা হচ্ছে রান করছি তো মোটামুটি ফুলফিল হয়ে গিয়েছে, হয়তো আর 2-3 জন নিতে পারবো। তো নতুন একটা ব্যাচ ক্রিয়েট করছি, তো যারা জয়েন করতে চান 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। কোর্স ফি হচ্ছে 1020 টাকা, মোটামুটি 3.5 থেকে 4 মাস ক্লাস করতে পারবেন। লাইভ ক্লাস, জুম অ্যাপে লাইভ ক্লাসগুলো অনুষ্ঠিত হবে, প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড পাবেন, পাশাপাশি 33টা PDF শিট পাবেন, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, বীজগণিত, পাটিগণিত সব কিছু মিলিয়ে। সেখানে 1000-এর মতো অঙ্ক শর্টকাট এবং ডিটেলসে করে দেওয়া থাকবে। তো যদি জয়েন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাবেন যে আমি পেইড ব্যাচে গণিত শিখতে চাই, তাহলে আমি রেসপন্স করব সেভাবেই। তো বলে রাখি, অযথা কেউ কিন্তু টেক্সট করবেন না মানে ব্যাচে জয়েন করার ব্যাপারে। যাদের একেবারেই প্রয়োজন, যারা একেবারে ডেডিকেটেড গণিত শিখতে চান, তারা কেবল জয়েন করবেন। এবারে এটা দেখেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। তো আমার মনে হয় না এটা করে দেওয়ার প্রয়োজন আছে, এটার সঠিক উত্তর হচ্ছে 1। পরেরটা দেখেন 72 সংখ্যাটিতে মোট কতটি ভাজক আছে। তো এটাও আমি অনেকবার করে দিয়েছি, তারপরে আরেকবার করে দেই। তাহলে ভাজক মানে কি, 72কে কি দ্বারা ভাগ করা যায় বলেন তো। 72কে 1 দ্বারা যায়, ভাগ করা 2 দ্বারা যায়, 36 × 72, 3 দ্বারা যায়, 3 × 24 = 72,
4 দ্বারা যায় 4 18 72, 6 দ্বারা যায় 6 12 72, 8 দ্বারা যায় 8 9 72, তাহলে 9 দ্বারাও যাচ্ছে, তাহলে 12 দ্বারা যায় 6 12 72, তাই না? তাহলে 18 দ্বারা যায় 4 18 72, 24 দ্বারা যায় 3 24 72, 36 দ্বারা যায় 36 2 72, আর 72 দ্বারা তো যাই, তাই না? তাহলে কয়টা আছে ভাজক? ভাজক মানে কি দ্বারা ভাগ করা যায় সেটা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় রয়েছে? এই যে দেখেন, ঘ নম্বর অপশনে রয়েছে। এখন ধরেন আপনি এই অঙ্কটার যদি এখানে 1000 ধরেন 8 আছে, যে 1008 এর ভাজক কতটা, তো সেক্ষেত্রে এইভাবে বের করা তো আপনার জন্য মানে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে না, তাই না? অনেক সময় লেগে যাবে। তো 72-এর তখন আমরা করব কি, প্রসেসটা দেখেন, ম্যানুয়াল প্রসেস। তাহলে 2 36 2 72, মানে লসাগু করছি, 2 18 2 36, 2 9 2 18, 3 3 3 9, তাহলে 2 এর উপরে 3 গুণন 3 এর উপরে স্কোয়ার, তাহলে 2 এর উপরে 3 মানে কত, মানে পাওয়ার হয়েছে যেহেতু 3টা 2, আর 2 এর উপরে 3 এর উপরে স্কোয়ার মানে কি 3 আছে 2টা, তাহলে আপনারা এবার শর্টকাটে করবেন কি, এই পাওয়ারের সাথে 1 যোগ করবেন মনে মনে, এই পাওয়ারের সাথে 1 যোগ করবেন মনে মনে, তাহলে 3 আর 1 4 আর 2 আর 1 3, তাহলে 4 আর 3 গুণ করে দিলে কত হয়, 3 4 12, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আসার মতো, এটা কিন্তু আসতে পারে। ওকে, আমরা কিন্তু এমনি এমনি বলি না, গুরুত্বপূর্ণ বলেই কিন্তু আমরা বলি যে এটা আসতে পারে। তো এই রকম একটা অঙ্ক আপনারা অবশ্যই পেতে পারেন, প্র্যাকটিস করে যাবেন। তবে 100% তো কখনোই বলা সম্ভব নয়। বলা হচ্ছে 6% হারে 9 মাসে 1000 টাকার উপর সুদ কত, তাহলে সুদ বের করতে বলেছে। সরাসরি আমি বের করতে পারি, তাহলে 1000 টাকার 6%, তাহলে 6% দিলাম 9 মাস, তাহলে গুণ 9 মাস মানে কি, উপরে 9 তার নিচে 12। আমরা ওই যে I = P/R/N এর সূত্র প্রয়োগ করলাম, যে আমরা জানি I = P/R/N। দেখেন এই যে এটা n তো এখানে বছর, ওই জন্য উপরে 9 তার নিচে 12, যেহেতু মাস বলা আছে 9 মাস, এবং এই জায়গাটাই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু বড় একটা ফ্যাক্টর। তাহলে 1000 গুণন 6% মানে 6/100 গুণন 9/12। আমরা কাটাকাটি করব, 2 0 2 0 কেটে দিলাম, 6 2 × 12 2 পেলাম, 2 দ্বারা 10কে কাটবো 5, তাহলে 5 আর 9 গুণ করলে 5 9 45। দেখেন তো 45 অ্যান্সার আছে কিনা। এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি ক নম্বরটা রাইট। দুঃখিত, এবারে এটা দেখেন, হচ্ছে কি বলা হচ্ছে অঙ্কটাতে, বলা হচ্ছে যে যদি 2x প্লাস মানে 2x = 2/x + 3 হয়, তবে x 8x³ - 8/x³ = কত। মাঝখানে হয়তো টেকনিক্যাল কোনো কারণে কিছু অংশ রেকর্ড নাও হতে পারে, এই জন্য আপনারা হয়তো 2-1টা প্রশ্ন অনেক সময় মিস মানে হয়ে যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, ঠিক আছে। তো আমি হচ্ছে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার হচ্ছে আপনাদেরকে মানে পিডিএফ ফাইলটা দেওয়ার চেষ্টা করব। তো আমি পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। তো এখন আমি হচ্ছে স্ক্রিনে আমার হচ্ছে এই মানে ফেসবুক যে পেজটা রয়েছে, এটা আমি নতুন খুলেছি, এই পেজটাতে আমি পিডিএফটা আপলোড করে দিয়ে রাখবো। আপনারা সেই পেজটাতে এসে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। তো যাদের প্রয়োজন আছে তারা নিয়ে নেবেন, নিয়ে নিলে আপনাদের জন্য সুবিধা হবে আর কি। আপনারা এটা থেকেও প্র্যাকটিস করতে পারবেন। যদি কোনোটা মিস হয় তাহলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তবে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন। ওকে, তো দেখেন আমরা হচ্ছে এই অঙ্কটা সলিউশনে যাচ্ছি। তো কি বলা হচ্ছে বলেন তো দেখি। বলা হচ্ছে এখানে যদি 2x = 2/x + 3 হয়, তাহলে আমরা লিখবো দেওয়া আছে কি 2x, এটা এইদিকে যদি আসে তাহলে মাইনাস হবে, তাহলে 2/x = 3, মানে একবারই করলাম আর কি। তাহলে এবারে এটার মান বের করতে হবে। তাহলে এটাকে যদি আমি ভাঙাই, তাহলে 2x তার উপর কিউব হয় -2/x তার উপর কিউব, তাহলে a³ - b³। তাহলে a³ - b³ এর অনুসিদ্ধান্ত কি, তাহলে a - b তার উপর হোল কিউব +3 × a × b × 2x - 2/x, এটা হচ্ছে। তাহলে 2x - 2/x এর মান কত, আমাদের এখানে 3, তাহলে 3 এর উপর কিউব প্লাস x ক্রস 2 2 × 4 3 4 12 × 2x - 2/x এর ভ্যালু কত 3। দেখেন তো 3 বসাই দিলাম, তাহলে 3 এর উপর কিউব মানে 27 প্লাস 3 12 কত 36, তাহলে 27 আর 36 কত হয় 7 6 13, 3 হাতে কত, হাতে 1, 3 আর 1 4 আর 2 6, তাহলে 63। দেখেন তো অ্যান্সার আছে কিনা। এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি খ নম্বরে আছে। এবারে পরেরটা দেখেন, 2a² + 6a - 80 এর একটি উৎপাদক কোনটি। তো উৎপাদক বিশ্লেষণ আমার মনে হয় এটা করতে পারবেন, আমি আর এটা করে দিলাম না। অ্যান্সার হচ্ছে a + 8। এরপর পরেরটা দেখেন, দ্য কারেক্ট স্পেলিং ইজ, সঠিক উত্তর হচ্ছে হিউমারাস। বানানটা একটু ভালো করে আপনারা দেখে নেবেন। তো আমি একটু দ্রুত যাচ্ছি, কেননা অনেকটা সময় হয়ে গিয়েছে অঙ্কগুলো করে দিতে যেয়ে। পরেরটা দেখেন, দ্য বিলিভস ইন ওয়ান গড, হি ইজ কি হবে মনোথ্রিস্ট। দেখেন উচ্চারণটা হয়তো আমি ঠিক করলাম কিনা জানি না। মনোথ্রিস্ট মানে হচ্ছে দ্য বিলিভ
ইন ওয়ান গড, মানে এক ঈশ্বরে বিশ্বাস করে, সেটা ইংরেজিতে আমরা বলতে পারি সেটাকে মনোথ্রিস্ট। পরেরটা দেখেন, দ্য অ্যান্টোনিম ফর ইনিমিক্যাল। ইনিমিক্যাল মানে হচ্ছে সম্ভবত শত্রুতাপূর্ণ, তার মানে অবশ্যই ফ্রেন্ডলি হওয়া উচিত। আমি জানি না কি হবে, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ডলি। পরেরটা দেখেন, দ্য ওয়ার্ড ডিলে ডেলে। ডিলে ডেলে মিনস হচ্ছে সম্ভবত ওয়াচ টাইম হওয়া উচিত। দেখি তো, হ্যাঁ এক্স্যাক্টলি ওয়াচ টাইম। পরেরটা দেখেন, ফেমিনিন জেন্ডার অফ ফক্স ইজ, সঠিক উত্তর হচ্ছে ভিক্সেন। পরেরটা, অ্যাক্ট এর পাস্ট ফর্ম কি? অ্যাক্টের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাক্টেড। পরেরটা, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ গ্লুমি? গ্লুমি এর সিনোনিম হচ্ছে ক্লাউডি, সম্ভবত মেঘাচ্ছন্ন গ্লুমি মানে। পরেরটা, আই প্রেফার কফি ড্যাশ টি, তাহলে টু হওয়া উচিত। দেখেন তো দেখি, হ্যাঁ এক্স্যাক্টলি টু। পরেরটা দেখেন, দ্য ভার্ব অফ নাম্বার। নাম্বারের ভার্ব হচ্ছে নাম্বার। পরেরটা দেখেন, আই ড্যাশ টু রাঙামাটি নেক্সট মান্থ, সঠিক উত্তর হচ্ছে অ্যাম গোয়িং। পরেরটা দেখেন, দ্য ওয়ার্ড বিউটি ইজ, সঠিক উত্তর হচ্ছে নাউন, বিউটি হচ্ছে নাউন। পরেরটা, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ মিসস্পেলড, মানে কোনটা আসলে ভুল আকারে রয়েছে? সঠিক উত্তর হচ্ছে প্রসপ্যারিটি, এটা ভুল আকারে রয়েছে। পরেরটা দেখেন, রুনা অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা ড্যাশ হ্যাপি, সঠিক উত্তর হচ্ছে ইজ হ্যাপি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল অবশ্যই আমাদের কমন নাউন। পরেরটা দেখেন, হি লিভস ড্যাশ মিরপুর ইন ঢাকা, সঠিক উত্তর কি হবে বলেন তো দেখি এটার। আচ্ছা 65 নম্বরের সঠিক উত্তর কি হবে অবশ্যই আপনারা কিন্তু লিখে জানাবেন। এটা কিন্তু আমি আপনাদেরকে বলছি না, খুবই সহজ একটা প্রশ্ন, ঠিক আছে? একটাই আমি আপনাদেরকে SW দিচ্ছি, এটা আপনারা অবশ্যই লিখে জানাবেন। তো পরেরটা দেখেন, আল্লাহ তোমার মঙ্গল করুন, নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে আপনাদের বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। সঠিক উত্তর এটার কি হবে এটাও আপনারা একটু লিখে জানাবেন যে এটার সঠিক উত্তরটা কি হচ্ছে, ঠিক আছে? এরপর পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে সিনোনিম অফ অ্যালটিটিউড। অ্যালটিটিউডের সিনোনিম কি? হাইট। পরেরটা দেখেন, কাট অ্যান্ড ড্রাই মিনস, সঠিক উত্তর অবশ্যই ফিক্সড। পরেরটা দেখেন, টেল মি ড্যাশ দ্যাট, সঠিক উত্তর হচ্ছে হু টোল্ড ইউ। পরেরটা, ব্রাশ অ্যাওয়ে মিনস, সঠিক উত্তর হচ্ছে টু পুট অ্যাসাইড। পরেরটা, শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতাকে, এবারে বাংলা এসেছে, সঠিক উত্তর বড়ুচণ্ডী দাস। ফফর দালালি এর বাগধারাটির সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর গায়ে পড়ে মাতব্বরি। পরেরটা, কুটিল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর সরল। পরেরটা, ম্যান অ্যান্ড সুপারম্যান বইটির লেখককে? সঠিক উত্তর জর্জ বার্নার্ড শ। শাহজাহান নাটকটির রচয়িতাকে? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। কর্মে ধর্ম ড্যাশ মুক্তি বাক্যটির শূন্য স্থানে কোন শব্দটি বসবে? সঠিক উত্তর ধর্মেই। কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর জাজ্জল্যমান। কুজ্ঝটিকা শব্দের অর্থ কি? সঠিক উত্তর কুয়াশা। উত্তম অর্থে সু উপসর্গের ব্যবহার কোনটি? সঠিক উত্তর সুনীল। কাদম্বিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র? সঠিক উত্তর কোনটিই নয় এখানকার মধ্যে। নিচের কোন শব্দটি তদ্ভব? সঠিক উত্তর হাত। নিজের ভালো সবাই চায় এ বাক্যে ভালো কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য পদ। কাজটি ভালো দেখায় না এ বাক্যে দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ? সঠিক উত্তর কর্মবাচ্যের ধাতুর। বামেতর শব্দটির অর্থ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বামেতর শব্দের অর্থ কিন্তু ডান, ওকে? আচ্ছা এরপরে বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কি বলে? সঠিক উত্তর কারক বলে। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বসন্ত কুমারী, সম্ভবত এটা মীর মশাররফ হোসেনের। কোন শব্দটি ফার্সি? সঠিক উত্তর হচ্ছে পেরেশান। যে সমাসে সমসমান পদ প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে? অবশ্যই সঠিক উত্তর দ্বন্দ্ব সমাস। কল্লোল সাহিত্য পত্রিকাটির সম্পাদককে? সঠিক উত্তর দীনেশ রঞ্জন দাস। যে নারীর হাসি সুন্দর এক কথায় কি হবে বলেন তো দেখি? অবশ্যই সঠিক উত্তর সুস্মিতা। তো এই হচ্ছে আমাদের টোটাল 90টি প্রশ্ন। কার কতটা হয়েছে অবশ্যই আপনারা লিখে জানাবেন। আর আমি যেমনটা বলেছি, যদি প্রয়োজন মনে করেন খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকের জন্য স্পেশাল একটা সাজেশন নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন। আর আমার কাছে গণিত পড়তে চাইলেও স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন। এবং অবশ্যই যারা কেবল শিখতে চান তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা বলেছিলাম যে সুকুমার একাডেমিতে এখন থেকে হয়তো আমি PDF যেগুলো থাকবে কিংবা স্পেশাল যে ক্লাসগুলো থাকবে সেগুলো লিঙ্ক শেয়ার করব। তো অবশ্যই আপনারা এই মানে হচ্ছে ফেসবুকের যে পেজটা রয়েছে এই পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখার চেষ্টা করবেন যদি প্রয়োজন মনে করেন তাহলে, ঠিক আছে? এবং আমি এখানে নিয়মিত কিন্তু বেশ কিছু অঙ্ক হচ্ছে দিয়ে থাকি, পাশাপাশি অন্যান্য সাবজেক্ট ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান এগুলোও কিন্তু সামনের দিনে দেওয়ার চেষ্টা করব, ওকে? তো এবং
আমার সাথে আরও কয়েকজন হয়তো যোগ দিবেন, ইউটিউবে না হলেও আমি হচ্ছে ফেসবুক পেজে মানে তারা সহ ডিটেইলস গণিত তো আমি নিজেই নিব, পাশাপাশি ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং অন্যান্য বিষয়গুলো সমন্বিতভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।